সাধারণত মনে হয় কি যে দূর থেকে যে হয়তো শুধুমাত্র লবণ পানি বা হচ্ছে, হ্যাঁ লবণ পানির কথাই বলি, যদি শুধুমাত্র পানিটাই ওদের মেইন সমস্যা। হ্যাঁ পানিটা আসলেই মেইন সমস্যা, কিন্তু পাশাপাশি আসলে মানে প্রত্যেকটা সেক্টরে, মানে এই যে সামাজিক বিজ্ঞানের দিক থেকে যখন ভাবি যে প্রত্যেকটা সমাজ রিলেটেড সেকশনে সমস্যাগুলো তৈরি হয়। তো এখানে বেশ কিছু সমস্যা আমি পয়েন্ট আউট করেছি মোটামুটি। আমি চেষ্টা করব সবগুলো মোটামুটি বলার। তো যে যেই প্রবলেমটা নিয়ে মূল আলোচনা, এটা হচ্ছে আসলে ফ্রেশ ওয়াটার। এখানে ফ্রেশ ওয়াটারের যে অভাব বোধ করে ওরা। এখন ফ্রেশ ওয়াটারটা আমরা মনে করলাম যে হয়তো লবণ পানি ওরা কোনোভাবে ইউজ করতেছে। তো আসলে বিষয়টা হয় যখন আমরা দেখি যে ওরা লবণ পানি ইউজ করতেছে ঠিক আছে, কিন্তু ওরা মানে সব ধরনের মানে খাওয়া থেকে শুরু করে আহ, ওদের গোসল, রান্না বান্না, তারপর সব এভরিথিং, ইচ এন্ড এভরিথিং ওরা লবণ পানি দিয়ে ইউজ করে, জানে না এই কারণে। তো এখানে যেটা হয় যে ফ্রেশ ওয়াটার, বিভিন্ন পাম্প আছে, যে ফ্রেশ ওয়াটার, ফ্রেশ মানে পিওর, লবণ ছাড়া পিওর ওয়াটারটা ওরা প্রোভাইড করে, কিন্তু এটা একটা টাকার বিনিময়ে। যেটা হচ্ছে কোনোভাবেই এখানকার মানুষজন যারা একদম নিম্ন, আমরা তো আসলে কাজ করছি একদম নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে, তো একদম যারা নিম্ন শ্রেণীর মানুষ ওরা এটা ইফোর্ড করতে ওদের জন্য কষ্টকর, যেহেতু খাবারটাই ওরা ঠিক মতো প্রোভাইড করতে পারে না নিজেদের ফ্যামিলিতে। তো দেখা যায় তখন ওদের ক্ষেত্রে পানিটা কিনে খাওয়া খুব কষ্টকর হয়ে যায়। তো এই কারণে আমাদের মেইন সমস্যাটা আসলে চলে যায় তখন ল্যাক অফ ড্রিঙ্কিং ওয়াটারের দিকে। এই জন্য আমরা ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে ল্যাক অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে এই প্রবলেমটা ইস্যু করলাম সবচেয়ে বেশি। আর সাথে সাথে শুধুমাত্র লবণ না, এখানে লবণ পানির সাথে প্রচন্ড পরিমাণে আয়রন পানি। আমি বাংলাদেশে অনেক জায়গাতে আয়রন আছে, কিন্তু যখন এই পানিটা লবণের সাথে আয়রন যুক্ত হয়ে যায়, তো তখন এই পানিটা আসলে আমি নিজে সাফারার ইউজ করছি। তো এই তখন আর এটার কোনো মানে এইটা আর ইউজ করার উপযোগী থাকে না, কিন্তু ওরা বাধ্য হয়ে এই পানিটা ইউজ করছে। আর এখানে পানির ক্ষেত্রে আরেকটা কথা আমার খুব মানে এটা আমাদের সচেতনতার দিক থেকেও হোক, আমরা কি জানি, আমরা জানি খুলনা বা দক্ষিণবঙ্গে প্রচুর চিংড়ি মাছ হয়। তো চিংড়ি মাছের যে ব্যাপারটা নোনা পানিতে হয়। তো এখানকার কিছু অসাধু বলবো না আসলে, ব্যবসার খাতিরেই ওদের করা। তো ওরা হচ্ছে নদী বা যে পানিটা আসছে ওই পানিটা কেটে কেটে ওই খালের মতো কেটে কেটে ওরা পানিটা লবণ পানি ঢুকাইছে ভেতরে। যে কারণে দেখা যাচ্ছে আগে পুকুরের পানি মিষ্টি থাকার পরেও এখন যেটা হচ্ছে, পুকুরের পানিগুলো আস্তে আস্তে সল্ট কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। যে কারণে নর্মাল পুকুরের পানি, আগে ওরা পুকুরের পানি খেতে পারতো, অতটা লবণ ফিল হতো না, কিন্তু এখন ওইটা অনেক পরিমাণে বেড়ে গেছে। এই দিকটায় প্রচুর ঘের দেখতে পাওয়া যায়, ব্যবসায়িক স্বার্থে ঘেরগুলো করা হয়েছে। তো এই দিক থেকে দেখা যায় যে ওরা খুব ব্যবসায়িক স্বার্থে এটা করতে গিয়ে ওরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছে। তো এখন যেটা দেখা যাচ্ছে, আমরা দেখি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গেলে আমরা আমরা সচরাচর যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা না, আমরা সচরাচর দেখি হচ্ছে দুই পাশে ফসলের ক্ষেত, কিন্তু এদিকে যারা থাকি আমরা সবসময় দেখি দুই পাশে বেশিরভাগ জায়গাতে হচ্ছে চিংড়ির ক্ষেত। তো এটা খুব একটা ইফেক্টিভ হয়েছে, যে কারণে লবণটা খুব দ্রুত কন্টামিনেটেড হয়েছে যে পানিটা। আর লবণের সাথে কিছু ডিজিজও আছে, এগুলো আমি পরে বলছি। আহ খাবারের একটা দিক আছে এখানে। তো ল্যাক অফ নিউট্রিশাস, আচ্ছা ফ্রেশ ওয়াটারের যে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের যেহেতু মূল আলোচনা গর্ভবতী বা হচ্ছে রিপ্রোডাক্টিভ এইজের যে উইমেন, ওদের ক্ষেত্রে, তো ওরা যেটা করে এখানে সাধারণত ওরা হচ্ছে পানি সেভ করে। ধরেন একটা জার এখানে 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, ওরা হয়তো পানিটা কিনবে, কিন্তু চারজনের একটা পরিবারে ওরা ওই পানিটা হয়তো উনার হাজবেন্ডকে দিবেন, নয়তো বাচ্চার জন্য সেভ করবে। কখনোই একটা মা কিংবা একটা মহিলা এনাফ পানি পান করে না।
যেখানেই শুনি যে হ্যাঁ এনাফ পানি যখন পান করার কথা আছে, তখন ওরা বিশুদ্ধ যে পানিটা ওইটা পান করতে পারে না, কারণ এটা টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর খুব লিমিটেড এরিয়াতে পাওয়া যায় মিষ্টি পানি যেটা পানের যোগ্য। তো ওরা সাধারণত এই ধরনের লবণযুক্ত পানি খেয়ে ফেলে। তো এই জন্য তো অনেক ধরনের সাফারিংস আছেই। পাশাপাশি আমরা ওই যে সামাজিক যে বিষয়টা দেখি যে আমাদের মারা কি করেন, আমাদের মারা সবকিছু তো আমাদেরকে অথবা পরিবারের যে ছেলে সদস্য ও তার জন্য রেখে দেয়। তো এখানে পানির ক্ষেত্রে সেম কাজটা করা হয়। তো তখন আসলে ওই যে যে গর্ভবতী নারী বা হচ্ছে মেয়েরা সচরাচর ওই পানিটা, পর্যাপ্ত পানিটা পান করে না। আহ তারপর হচ্ছে আহ, খাবারের একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে আমি এখানে নিজের চোখে যেটা দেখা, এটা হচ্ছে এখানে প্রোটিন জাতীয় যে জিনিস, প্রোটিন জাতীয় যে খাবার, ওরা হচ্ছে এটার সাথে খুবই অপরিচিত। মানে অপরিচিত বলতে এরকম যে একটা ডিম হয়তো ওরা সপ্তাহে একবারও খেতে পারে কিনা আমার ধারণার বাইরে। তো প্রোটিন জাতীয় জিনিস তো উম, খাবেই না। প্লাস হচ্ছে শুধুমাত্র ভাতের উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ এখানে প্লাস পয়েন্ট কিছু আছে, যে এখানে এরিয়া ভিত্তিক যে কিছু শাকসবজি চাষ হয়। খুব একটা খুব খুব কম হয় না, মোটামুটি ভালোই হয়। তো এক্ষেত্রে দেখা যায় কি যে এই যে নিউট্রিশাস যে ফুডের কথা বলা হয়, ওরা শাকসবজি দিয়ে বা হচ্ছে ওই ভাত দিয়ে এটা ফুলফিল করতে চায়। প্রোটিন পায় না, কিন্তু ওই যে প্লাস পয়েন্টটা হচ্ছে ভালো ভালো শাকসবজি পাওয়া যায়, যে কারণে এইগুলো দিয়ে ওরা কিছুটা আহ, খাদ্য মেকআপ করতে চায়। কিন্তু এক্ষেত্রে আবার দেখা যায় গর্ভবতীর ক্ষেত্রে দেখা যায় সহজে খাবারের একটা চাহিদা তো গর্ভবতী সবসময় থাকেই, কিন্তু এটা ওরা সহজ ফুলফিল করতে পারে না। ওরা জানেই না যে হ্যাঁ হয়তো আমাকে এই খাবারটা খেতে হবে। এখন অনেকটা সচেতন হয়েছে মানুষ, যেমন আগে যে জিনিসগুলো চিন্তা করা হতো যে বেশি খেলে বেবি বড় হয়ে যাবে পেটের ভেতর, এই ধরনের চিন্তাগুলো থেকে বের হয়ে আসছে। কিন্তু ওই যে একটা খাওয়ার যে আমাকে শাকসবজি ফলমূল খেতে হবে, ওই সময়টায় বেশি বেশি মাছ মাংস দুধ ডিম খেতে হবে। তো এই জিনিসগুলো থেকে আসলে এখনো এই জিনিসগুলোর সাথে পরিচিত হয় নাই তারা। আর পাশাপাশি যেহেতু পরিচিতর ব্যাপারটা আসতেছে, আর সাথে সাথে আসতেছে আসলে ক্রাইসিস মানে পোভার্টি, আহ দারিদ্রতার কারণে আসলে বেশিরভাগ সময় পসিবল হয় না ওদের খাবারগুলো ইফোর্ড করা। কিন্তু আমরা আসলে যে যেভাবে আমরা আগাচ্ছি, সেশন গুলা দিব, হেলথ এডুকেশন কিছু সেশন আছে আমাদের, তো ওই জায়গায় আমরা আসলে ওদেরকে বোঝানোর চেষ্টা করব যে এখানে যা পাওয়া যায় কম, কমের ওপর কম কম মূল্যে ওরা খাবারগুলো যেন নিজেরা খেতে পারে। কোনটা খেলে কোনটা কি হবে আমরা এগুলো বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তারপর ডিজিজের দিকে চলে যাই। প্রথম কথা হচ্ছে পানির অপর নাম জীবন, আমরা সবাই জানি। তো এই পানি যখন কন্টামিনেটেড, পানি যখন দূষিত, বা পানিতেই যখন এত লবণ, তখন তো ডিজিজ থাকবে অহরহ, এটাই স্বাভাবিক। তো এখন যেটা হচ্ছে আমরা আহ, মানে পানির থেকে যে আসলে কত ধরনের কি হতে পারে, এটা এখানে আসলে বোঝা যায়। প্রথমত আমি উইমেনদের কিছু যে রিপ্রোডাক্টিভ এইজের উইমেনদের কিছু ডিজিজের কথা বলি। তো ওরা যে দেখা যাচ্ছে প্রথমত যেহেতু পানি পান করছে না, ওদের মুখ টুক সবসময় একটা শুকনো একটা ভাব থাকে। এটা সবার ক্ষেত্রে না, কিন্তু আম, যারা ইমিউনিটি কম, আমরা এখন ইমিউনিটি সম্পর্কে সবাই জানি। তো ইমিউনিটি কম বা হচ্ছে এই ধরনের যারা একটু মালনিউট্রিশন, যাদের নিউট্রিশন কম পাচ্ছে বা খাওয়া দাওয়া কম করতেছে, পানিটাও ঠিক মতো খাচ্ছে না, তো ওদের ক্ষেত্রে অনেক ধরনের ডিজিজ চলে আসে। তো মাথা ঘোরানো, দুর্বল লাগা, বমি বমি ভাব। তো বমি বমি ভাব আসলে ওই যে প্রেগনেন্সির সময় ঠিকই থাকে, কিন্তু ওই যে রিপ্রোডাক্টিভ এজে যে আলাদা উম, যারা, ওদেরও সেম প্রবলেমটাই দেখা দেয়। তো তখন দেখা যায় এই ডিজিজ গুলা ওদেরকে এমন ভাবে, রক্ত স্বল্পতার একটা প্রভাব আছে এখানে। তো এই জিনিসগুলা দেখা যায় ওদেরকে এমন ভাবে আঁকড়ে ধরে যে মানে আর ওরা এতটা সচেতন না যে ওরা একটু এই আমার একটু এই ধরনের প্রবলেম হচ্ছে, আমি একটু যাব, একটু কথা বলবো কারোর সাথে, বা একটু উপজেলা হেলথ কমপ্লেক্সেই যাই, বা কমিউনিটি ক্লিনিক আছে। তো এই ধরনের
ইয়েতে তারা আসলে করে না। তারা চেষ্টা করে তারা নিজেরাই এটা সলভ করার, কিন্তু পানি, পর্যাপ্ত পানির অভাবে যেটা হচ্ছে এটাও তো তারা জানে না। তো এই ধরনের প্রবলেম গুলো উইমেনদের হয়। উইমেনদের ডিউরিং প্রেগনেন্সিতে যে প্রবলেম গুলো হয় সাধারণত আহ আহ, মানে ওদের দুর্বলতাটা বেশি দেখা গেল, এমনকি সাথে ডায়রিয়া, ডিহাইড্রেশন, মানে এগুলা হতেই থাকে। একটা প্রেগনেন্ট উইমেন দেখা, মানে কথা বললেই শোনা যায় যে হয়তো ডায়রিয়া ছিল, বা ডায়রিয়া থেকে মাত্র সেরে উঠলো, অথবা তার হচ্ছে এখন ডিসেন্ট ইয়ে চলতেছে, আমাশয় চলতেছে, বা এই ধরনের কিছু, মানে এই সিমটম গুলো থাকেই সব সময়। তো এই সিমটম গুলো আমরা হেলথ কমপ্লেক্সে কথা হয়েছে, ডাক্তারদের সাথে কথা হয়েছে, তো এই এই ডিজ গুলো মূলত আসতেছে হচ্ছে পানির, পানিটাই এটার জন্য একটা ভাইটাল এলিমেন্ট, যে হ্যাঁ পানির কারণে এসব হচ্ছে, কিন্তু ওরা আসলে জানে না এগুলো কিছুই। আর উইমেনের সাথে নিউবর্নের একটা খুব কাছাকাছি রিলেশন যেহেতু, তো উইমেন যদি ডিহাইড্রেট হয়, উইমেন যদি উম, ইয়ে করতে না পারে, ভালো ফিল না করে, তো তখন দেখা যায় বেবিটাও সেম ফিল করে, বেবির অনেক কষ্ট হয়। আর এই ক্ষেত্রে যেটা হয় নিউবর্ন, আমরা এখানে আরেকটা জিনিসের সাথে পরিচিত আছি, ক্লাইমেট চেঞ্জের কারণে তো আমাদের হিটটা বেড়ে যাচ্ছে, তো দক্ষিণবঙ্গের এটার প্রবণতাটা অনেক। তো হিটের সাথে আমাদের এখানে বেবিদের প্রি টার্ম বার্থের একটা সম্পর্ক আছে। তো যেটা হচ্ছে মহিলারা, গর্ভবতী মহিলারা যখন এই গরমের কারণে দেখা যাচ্ছে প্রি টার্ম বার্থের একটা ইফেক্ট পড়ছে এটাতে, অথবা মৃত বাচ্চারও জন্ম হচ্ছে। তো এই দুইটার পাশাপাশি আছে চিলড্রেনদের ডিজিজ। তো চিলড্রেনদের ডিজিজ গুলো বেশিরভাগ সময় পেটের উপসর্গ খারাপ আর কি। যে যেমন হয় ওদের ডায়রিয়া হচ্ছে, আমাশয় হচ্ছে, আর মানে হিউজ আকারে, এই সমস্যাটা হিউজ আকারে, মানে এটা বললেও সমস্যা, মানে ওদেরকে কাছে কিছু বলতে হয় না, ওদের পেটের সমস্যা থাকেই এরকম ধরনের। আর আফটার প্রেগনেন্সি নিয়ে একটা কথা ছিল, এটা হচ্ছে আফটার প্রেগনেন্সি আসলে আমরা সবাই চিন্তা করি যে প্রেগনেন্ট মহিলা বেবি হয়ে গেল এরপর হয়তো, সবাই না আসলে, এদিকের মানুষজন আমরা এখন অনেকটাই বুঝি বা চিন্তা করি, কিন্তু এদিককার মানুষজন বা হচ্ছে যারা একদম পোভার্টি লাইনের নিচে আছে, তো ওরা যেটা চিন্তা করে আসলে আফটার প্রেগনেন্সি কোনো কিছুই ওরা মানতে চায় না, না খাদ্যের দিকে, না স্বাস্থ্যের দিকে, না অন্য কিছু। তো এই ক্ষেত্রে দেখা যায় ওদের এই যে তারা আগের যে ইয়েটা নিয়ে আসলো, যে তাদের যে শারীরিক দুর্বলতা, নিউট্রিশনের অভাব, মাথা ঘোরা, এই জিনিসগুলা এই প্রেগনেন্সির পরে এগুলো তাদের মধ্যে রয়ে যায়। তো এইটার কারণে দেখা যায় যে সে নিজেও ভালো থাকতে পারছে না, বেবিটাকেও ভালো রাখতে পারছে না। তো এটা পাশাপাশি আরেকটা জিনিস এখানে ইফেক্ট করে, আহ, উম, গরম। তো গরমটা যখন, হ্যাঁ শীতের মধ্যে তো হয়তো অত একটা প্রবলেম হয় না, কিন্তু গরমে এখানে মানুষ বেশি কষ্ট করে, বোথ উইমেন অ্যান্ড চিলড্রেন। আচ্ছা, আমরা জেনারেল ডিজিজটা নিয়ে আসলে ওভাবে কথা হয় না, কারণ যেহেতু আমাদের উইমেনদের সাথে এটা রিলেটেড কম, উইমেনদের অনেক প্রবলেমের কথা এখানে বলে ফেলছি রিপ্রোডাক্টিভ এজের, কিন্তু এখানে জেনারেল অনেক ডিজিজ আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা উচিত। যেমন পানির কারণে প্রথম যে ডিজিজ, এটা হচ্ছে ওদের প্রচন্ড পরিমাণে চুলকানি, মানে স্কিন প্রবলেম। এখন এই স্কিন প্রবলেম নিয়ে আরেকটা সেশন হয়ে যাবে এরকম ওদের মানে ডিজিজটার ভয়াবহ প্রকোপ। তো স্কিন প্রবলেমের মধ্যে আমরা বেশ কিছু প্রবলেম বের করছি, কিন্তু এখানে আসলে আমি ওভাবে শো করতে পারি নাই। যেমন হচ্ছে ওদের স্কিনে, মানে স্কিন টাইপ অনুযায়ী আমি শুনছি মানে 250 থেকে 300 প্রকারের ডিজিজ আছে। তো ওই প্রবলেমের মধ্যে এখানে মনে হয় 30-40টা ওরা মানে অলওয়েজ ক্যারি করছে, এরকম একটা বিষয়। তো এক্সিমা, একটা স্ক্যাবিস, এটা আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন সার্চ টার্চ দিয়ে, যে আসলে এই জিনিসগুলা কি, যদি জানার আগ্রহ থাকে। তো স্কিন প্রবলেম গুলা এইরকম হয় যে ওদের স্কিনটা মানে অল টাইম স্কিনে কিছু না কিছু প্রবলেম থাকবে। আমরা আমরা আসলে যখন কাজ করি তখন উপজেলা হেলথ কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিক যেগুলা প্রতিটা ইয়েতেই আছে, ইউনিয়নে আছে, ইউনিয়নে কয়েকটা, বেশ কয়েকটা করে আছে কমিউনিটি ক্লিনিক। তো ওই জায়গাগুলোতে যখন যাই তখন আমরা বসে থাকা অবস্থায় দেখি
যে স্কিন প্রবলেমের রোগীরা আসছে, পাশাপাশি ওই সব রোগীরা কিন্তু স্কিন প্রবলেমের রোগীরা আসছে বেশি। ওরা যেটা করতেছে ওটা হচ্ছে এসে একটা ইয়ে বেনজোইক অ্যাসিডের ইয়ে পাওয়া যায়, ওটা সরকার থেকেই প্রোভাইড করে। তো ওরা যেটা করে ওইটা শিশি ভর্তি করে করে, ওটা বড় কোটায় আসে সরকার থেকে। তো ওরা শিশি ভর্তি করে করে ওরা নিয়ে যায়, মানে বোতলে বা বয়মে যে যেটা পারে ওটা ভর্তি করে করে নিয়ে যায়। মানে সবার একটাই কথা যে মানে আমার স্কিনে এই হচ্ছে হয়েছে, ওদের মেইন এটা হচ্ছে এটা দিলেই হয়তো সেরে যাবে, দেখানোর প্রয়োজন মনে করে না। তো স্কিন প্রবলেমের হিউজ একটা ইফেক্ট আছে। এটার সাথে সাথে ওরা যেটা সবচেয়ে বেশি আমাদেরকে বলছে এটা হচ্ছে পেটের সমস্যা, গ্যাস প্রবলেম। এখন গ্যাস প্রবলেম হলে সাধারণত আমরা কি করি, গ্যাস্ট্রিকের ওষুধ খাই। তো ওরা কি ভাবে যে এটা হচ্ছে মানে আমার গ্যাসের সমস্যা, এটা হচ্ছে মানে আমার গ্যাসের সমস্যা। তো ওরা যায় যে সমানে গ্যাসের ওষুধ চায়। তো তখন দেখা যায় আসলে হিমশিম খেয়ে যায় যারা কমিউনিটি ক্লিনিকে বসে, তারা আমাদেরকে বলে যে আপা বা ভাই আর পারছি না, ওরা তো বেশ শুধু এটাই চায়। তো এই ধরনের পাশাপাশি এই যে ডায়রিয়া আর ডিসেন্ট্রির কথা তো বললামই, তো এই দুইটা একদম হিউজ। ওরা সাধারণত এখানে আমাশয়কে আম বলে। তো ওভাবে কথা যখন লোকাল ভাষায় হয় যে আম যাচ্ছে, তো ওরা ডিরেক্ট মানে এইগুলোর সাথে একদম খুব বেশি পরিচিত। আর আরেকটা যেটা আমরা এখানে ডেঙ্গুর প্রভাবটা অত একটা পাইনি, কিন্তু আমরা এটাও কনসার্ন আমরা এই ব্যাপারে, কারণ হচ্ছে যেহেতু ডেঙ্গু আসলে এখন দেশে ভয়াবহ আকার ধারণ করছে দিন দিন। তো এই স্লাইডটা শেষ, আমি চেঞ্জ করছি। এখন হচ্ছে আমাদের একটা বড় একটা জায়গা হচ্ছে যেহেতু রিপ্রোডাক্টিভ এইজ, তো মেনস্ট্রুয়াল হেলথের প্রসঙ্গটা আসছেই, এটাকে জন্য আলাদা করে লেখা। তো প্রথম কথা হচ্ছে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে ওদের ভাবনাটা কি, এটা আমরা শুনতে চাচ্ছিলাম ওদের কাছে। তো এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়, এটা নিয়ে কথাই বলতে রাজি না, এই ধরনের বিষয় চলে আসছিল। তো তখন আমরা যেটা করলাম যে আচ্ছা ঠিক আছে, পুরুষদের সাথে কথা বলা লাগবে না, আমরা যারা মহিলা আছি আপনারা আমাদের সাথে কথা বলেন। তো এই সময় দেখা গেল যে যখন এটা থেকে এটার ভেতর থেকে ভেতরে ঢুকতেছি, যে ওদের সাথে প্রত্যেকটা পার্ট বাই পার্ট শুনতেছি যে আসলে কি করেন এই সময়, কেমন লাগে, বা হচ্ছে কি ইউজ করেন, কিভাবে ইউজ করেন, মানে সব যখন জানতেছি তখন একটার পর একটা আসলে অবাক হওয়ার মতো ঘটনা। তো আমরা যেটা জানি সচরাচর কি যে আমাদের মাসে একটা সময়, এই সময়টা যাবে, ওই সময় আমাদের কিছু চিন্তা ভাবনা, মানে আমাদের আমাদের মাথায় কিছু সেট আপ করে নেই যে এই কাজগুলো আমরা, কিন্তু এই এই ধরনের কিছু নাই। এটা খুবই মানে তাদের মহিলাদের ভেতরে ভেতরে এটা খুবই নর্মাল বিষয়, এটা প্রত্যেকটা মেয়েরই হবে, এটা নিয়ে এত টেনসড হওয়ার কিছু নাই। এন্ড এটার জন্য যে প্রিকশন, প্রিকশন মিন্স হচ্ছে আমি যে ন্যাপকিন ইউজ করব, এই ধরনের ব্যাপারে তারা সতর্ক না। এটা খুব স্বাভাবিক আমাদের দেশে ন্যাপকিনের ব্যাপারে আসলে নট অনলি এখানকার মানুষ বা পুয়ার পিপল, আর একটু ভালো বা একটু সচ্ছল ফ্যামিলিও অনেকে ন্যাপকিন ইউজ করতে চায় না। আমরা এটা শুধুমাত্র ওই ন্যাপকিনের দামের জন্যই আমার যতটুকু ধারণা। কিন্তু এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে ওকে ফাইন, আমরা এই ক্ষেত্রে কিছু সলিউশন আনতে পারি, যেহেতু ন্যাপকিন দামি হয়ে যাচ্ছে, আমরা ওদেরকে সাজেস্ট করলাম অনেক কিছু। কিন্তু এখানে যেটা দেখা যায় ওরা করছে, ওরা কাপড় ইউজ করতেছে, খুব ভালো কথা কাপড়, কিন্তু কাপড়ের একটা আলাদা বিষয় আছে। কাপড়টা ওরা ইউজ করতেছে এমন ভাবে যেটা হচ্ছে ইউজ করে তারপর যে ক্লিন করা লাগতেছে এই লবণ পানিতে ক্লিন করতেছে। তো এই যে লবণ পানিটা যখন আবার আহ, লবণ পানিটা আবার কি হচ্ছে, আমরা তো কাপড়টা শুকাচ্ছি, লবণ পানিটা আবার কি হচ্ছে আমাদের হিউম্যান বডি যে প্রাইভেট পার্ট ওখানে টাচ হচ্ছে। তো এই কারণে যেটা দেখা যাচ্ছে এই রিলেটেড অনেক ধরনের সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে কথা বলছি, আগে এটা বলি একটু। তো ওরা এরপরে যেটা করে এই কাপড়টা শুকানোর জন্য খুবই স্যাঁতসেঁতে ভেজা বা অন্ধকার জায়গা, আহ, সাধারণত এখানে টিন বা বাঁশের চাটায়ের বাসা বাড়ি। তো ওই ক্ষেত্রে দেখা যায় খুব একটা ঘুটঘুটে অন্ধকার স্যাঁতসেঁতে একটা ময়লা জায়গায় ওরা এই কাপড়টা নাড়তেছে, এটা শুকায় যাচ্ছে, হয়তো একটু সময় লাগছে, শুকায় যাচ্ছে, এন্ড এগেইন আবার ইউজ করতেছে। এন্ড এটা কি হলো, লবণ পানিতে ধোয়া। তো যখন লবণ পানিতে ধোয়া হচ্ছে তো তখন দেখা যায় প্রথম কথা তো হিউম্যান বডি
টাচ লাগতেছে লবণের। তো এই কারণে যেটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইফেক্টেড হচ্ছে আহ কম বয়সী মেয়েরা। কম বয়সী মেয়েরা, এটা কি হচ্ছে, ওরা যখন খুব কিশোরী বয়স তখন থেকেই ওদের হচ্ছে লিউকেরিয়া বা সাদা স্রাবের যে সমস্যা এটা দেখা যায়। একটু গুগলে সার্চ করলেই পাওয়া যায় এগুলা। শ্যামনগরের দিকে, আমরা যদিও শ্যামনগর নিয়ে কাজ করছি না, শ্যামনগর খুবই একদম ওয়াটার টাচড এরিয়া এখন, কিন্তু আমাদের এদিক থেকে শ্যামনগর বলি, এদিকে বেশিরভাগ মেয়েরই এই সমস্যাটা আছে, যেটা হচ্ছে সাদা স্রাবের সমস্যা। তো এটা ওদের এই যে লবণ পানি, কোনো ধরনের হাইজিন মেনটেন না করা, আহ, খুব নর্মাল ভাবে নেওয়া যে এই বিষয়টা আসলে ওরকম কিছুই না, কোনো এইভাবে এই বিষয়গুলোর জন্য আসলে কাজ করে। তো এই যে এখানে আমার একটা পয়েন্ট লেখা যে ওয়াশিং বডি বডি অ্যান্ড ক্লথস বাই স্যালাইন ওয়াটার। তো দেখা যায় আসলে গোসলের জন্য লবণ পানি ইউজ করা, এটা তো আহ, মানে দক্ষিণবঙ্গ ছাড়া হয়তো আমরা ভাবতে পারি না, কিন্তু এখানে গোসলের জন্য লবণ পানি ইউজ করা মানে হিউম্যান বডিতে টাচ লাগতেছে লবণটা, লবণ দিয়ে আমরা কন্টামিনেটেড হচ্ছি। সাথে সাথে ওই কাপড়টা ইউজ করতেছি, কাপড়টাও আমরা লবণ পানি দিয়ে ধুচ্ছি, শুকাচ্ছি না ভালোভাবে। তো এই ধরনের যখন সমস্যাগুলো থাকে তখন সমস্যা মানে সমস্যাগুলোর সাথে সাথে রিলেটেড হচ্ছে ডিজিজ গুলা। আর আমরা শুধুমাত্র যে ইয়ে নিয়ে কাজ করতেছি এটাও না, মানে ইয়ে প্রবলেম গুলা, প্রবলেম সলিউশনস এগুলা না, এটার সাথে আমাদের আরেকটা জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে সামাজিক যে জিনিসগুলা। যেমন এখানে আমরা সামাজিক কি পাই যে আহ, খুবই ভালো একটা লুকানোর জিনিস আমাদের মেনস্ট্রুয়াল হেলথের বিষয়টা, আমার মেনস্ট্রুয়েশনের টাইমটা, পিরিয়ডটা। তো এই জিনিসগুলো খুব হাইলি মেনটেন করা হয় এই সময়। এটা করতে দিব না, ওটা করতে দিব না, এটা সব সব ক্ষেত্রেই, যেমন ওই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও আমরা দেখছি যে এটা করতে দিব না, এটা করতে দিব না, ঠিক আছে, আমরা সবকিছুই কিন্তু আহ কিছু জিনিস আছে যখন যখন আমরা মানে মেনে নিব না কিছু জিনিস, কিন্তু যেটা আমার জন্য ক্ষতি হবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ওইটা বিরুদ্ধে আমরা একটু কথা বলবো এখানে। কিন্তু অবশ্যই ওদের মতাদর্শ থেকে ওদেরকে বের করব না, ওদেরকে উম, খুব বেশি তাদের বিশ্বাস থেকে দূরে সরায় নিব না, ওদের ভেতরে ওদের মতো করে এগুলা গড়ে তোলার একটা চেষ্টা করছি আমরা। মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে আরেকটা জিনিস যেটা বলার, এখানে আহ, আমার যতটুক আমার যতটুক দেখা, এটা হচ্ছে ইউনিয়ন লেভেলেও মেনস্ট্রুয়াল হেলথের ব্যাপারে সজাগ, আহ, মানে একটা ভালো কনসার্ন আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা হচ্ছে এই ধরনের যা স্টেক হোল্ডাররা, ওনারা হচ্ছে বেশ একটা ভূমিকা পালন করছে। তো কিন্তু আসলে সচেতনতাটা তো ওভাবে মানে হইতে হইতে আসতে হবে, এখন হুট করে আসবে না। আস্তে আস্তে শুরু হচ্ছে, আমরা আশা করি খুব ভালো রেজাল্ট পাবো। তারপর হেলথ কেয়ার সিস্টেম। এখানে আসলে অনেক হেলথ কেয়ার সিস্টেম বলতে অনেক কিছু চলে আসে। আমি প্রথমত বলি যে উপজেলা হেলথ কমপ্লেক্স এই আন্ডারে কমিউনিটি ক্লিনিক গুলা থাকে, যেগুলা কমিউনিটি ক্লিনিক প্রতিটা ইউনিয়নে থাকে, দুইটা চারটা পাঁচটা এরকম করে। তো আহ, এইভাবে এইভাবে যখন ডিস্ট্রিবিউশন হয়, তো তখন দেখা যায় আমাদের খুব একটা ল্যাকিং ম্যান পাওয়ার ক্ষেত্রে, নট অনলি ম্যান পাওয়ার, এটা স্কিলড ম্যান পাওয়ার। তো এখানে আমি আমার শোনা বা আমাদের কাজ অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে যে 6,000 মানুষ, 6,000 মানুষের জন্য একজন সিএইচসিপি আছেন। সিএইচসিপি মানে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। তো ওনারা প্রতি 6,000 মানুষের জন্য একজন। তো স্বাভাবিক, এটা তো 6,000 মানুষকে কিন্তু একজন কভার করা খুব আহ, দুরূহ ব্যাপার। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কথা বলতে যাই, যখন সবার সাথে মানে যখন বেনিফিশিয়ারিদের সাথে কথা বলতে চাই, উইমেনদের সাথে কথা বলতে চাই, তো ওদেরকে যখন জিজ্ঞেস করি যে হ্যাঁ আপনাদের স্বাস্থ্য সেবা এত সুন্দর, কমিউনিটি ক্লিনিক আছে, আপনার সুযোগ পেলে যেতে পারছেন হেলথ কেয়ার, উপজেলা হেলথ কেয়ারে, তো তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? তো তাদের মেইন কথা হচ্ছে যে
হ্যাঁ, কমিউনিটি ক্লিনিক তো এমনি কমিউনিটি ক্লিনিকে গেলে কিছুই করে না। আর পাশাপাশি হচ্ছে তখন যখন জিজ্ঞেস করা হয় কেন, মহিলারা তো বাড়ি বাড়ি ঘুরে, যে আপনাদের হেলথ কেয়ার প্রোভাইডার ওরা তো আসে, বা হচ্ছে স্বাস্থ্য আপা যেটা স্বাভাবিকভাবে আমরা বলি, তো উনারা তো আসে। তো তখন যেটা বলে যে না, ওনারা আসে না। হয়তো কিছু জায়গায় শুনলাম হ্যাঁ আসে, হঠাৎ আসে, কিন্তু এখন যখন আবার যখন সিএইচসিপি দের সাথে মানে হেলথ কেয়ার প্রোভাইডারদের সাথে কথা বলতে চাই, তখন ওরা বলে আপা আমরা 28 দিনে ওদের একটা চক্র ফিল আপ হয়, যে 28 দিন পর পর ওরা একটা বাড়িতে যাবে, এরকম করে। তো আমরা 28 দিন পর পর একটা বাড়িতে যাই, ওদের এই ধরনের কথা। কিন্তু তবুও এখন 28 দিন পর পর যদি যাই, তবুও যদি না হয়, আর আমার আমার আন্ডারে 6,000 মানুষ আছে, তো আমার পক্ষে এর থেকে তো আর বেশি কভার করা সম্ভব না। তো এখানে অনেক ধরনের উম, বেশ কিছু রুলস আছে আসলে। আমরা আগে সরকারের যে স্কিম গুলা, সরকারের যে বেশ কিছু গুরুত্বপূর্ণ হেলথ কেয়ারের ব্যাপারে বিভিন্ন স্কিম, আমরা কিন্তু আসলে আগে জানতাম, এখন জানি না। আগে যখন আমরা বিটিভি দেখতাম, আমার খুবই মনে আছে যে আহ, বি- আমি জানি না, এখন এখন তো সবাই থার্ড ইয়ার, তো থার্ড ইয়ার যদি হয় তো সেটা আসলে অনেক নতুন জুনিয়র। তো আমরা যখন বিটিভি দেখতাম তখন অনেক ধরনের জনসচেতনতামূলক বিভিন্ন ধরনের জিনিস দেখা যেত বিটিভিতে। তো এখন তার বিটিভিটা নাই, তো আমরা ওইগুলা থেকে অনেক দূরে, কিন্তু সরকার আসলে অনেক চেষ্টা করতেছে। তো আমার মনে হয় যে এগুলা তো আসলে আমরাও জানি না, আমরা যে কাউকে জানাবো এই ধরনের, এখন আমাদের দায়বদ্ধতা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এইটুকু উচিত যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি যদি নাও জানি, মানুষকে জানতে হেল্প করা, যে আচ্ছা ঠিক আছে এটা কেমন, এটা ওরকম না, এই স্কিম আছে, এটার মধ্যে আপনি পড়েন। তো এই ধরনের সিস্টেমের মধ্যে সরকার অনেক হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে একটা যেটা করছে, দরিদ্র যে নারী ওদেরকে একটা ভাতা দেয়। সরি, দরিদ্র নারী যারা গর্ভবতী তাদেরকে একটা ভাতা দেয়। ওটা হচ্ছে সে গর্ভকালীন এই ভাতাটা পায়। তো এই ধরনের বেশ কিছু স্কিম আছে সরকারের। তো এই জিনিসগুলো আসলে আমরা এই যে জানি না, যারা জানে তারা পায়, যারা জানে না তারা পায় না। আর যেহেতু ল্যাকিংস আছে আমাদের ম্যান পাওয়ারে, তো এই যে এই জিনিসগুলো সবার কাছে কাছে পৌঁছে দেওয়ার এটারও একটা ল্যাক আছে। তো এই যে পাশাপাশি উইমেন হেলথ ওয়ার্কার, উইমেন হেলথ ওয়ার্কার আমার হচ্ছে ইউনিয়ন তিনটার মধ্যে সবচেয়ে বড় প্রতাপনগর। প্রতাপনগরে থাকার কথা হচ্ছে উইমেন হেলথ ওয়ার্কার থাকার কথা 5 জন, সে জায়গায় আমরা 2 জন পাচ্ছি। আর 3 জন কি মানে এখনো প্রসেসিং হচ্ছে, হয় নিয়োগ হয় না, না হয় কদিন পর চাকরি ছেড়ে দেয়, এরকম হচ্ছে। আবার বাকি দুইটাতে একজন একজন করে গ্যাপ আছে। তো উইমেন হেলথ হেলথ ওয়ার্কার আসলে সাফিসিয়েন্ট না। আহ ইকুইপমেন্ট তো স্বাভাবিক, ইকুইপমেন্ট নিয়ে আসলে ওভাবে বলার কিছু নাই। ইকুইপমেন্টটা আসলেই খুব কম। আমরা যদিও এই প্রজেক্টের আন্ডারে কিছু ইকুইপমেন্ট দেওয়ার চিন্তা করেছি, তো এটা দেখা যাক কমিটি গুলোতে দিব। আর এখানে আরেকটা জিনিস যেটা, কমিউনিটি ক্লিনিক গুলা এরকম এরকম জায়গায় আমরা যখন প্রাইমারি ভাবে যখন দেখছিলাম, তখন এখানে মনে হয়েছে যে কমিউনিটি ক্লিনিক গুলার অবস্থা মনে হয় খুব খারাপ। তো এখানে মনে হয় আসলে ইয়ে হবে না, মানে উম, মানুষ কিভাবে যাবে, কেন যাবে, এরকম একটা ধারণা ছিল। কিন্তু যখন কমিউনিটি ক্লিনিক গুলো ঘুরতে গেলাম, 80% কমিউনিটি ক্লিনিক একদম সুন্দর, টাইলস করা, আহ, বেশ নিট অ্যান্ড ক্লিন, মানে মোটামুটি চিকিৎসা সেবা নিতে যাওয়ার মতো। হ্যাঁ, 20% খুব একটা খারাপ, মানে খুব খারাপ, মানে 20%-এর অবস্থা হয়তো খুবই নাজুক, ঠিক আছে, কিন্তু ওইগুলারও একটা ইয়ে হচ্ছে, প্রসেসিং এ আছে, যে হ্যাঁ আজকে না হোক কালকে এগুলো ঠিক হয়ে যাবে। তো এটা আমার খুব একটা আশার বাণী লাগছে যে হ্যাঁ কমিউনিটি ক্লিনিক গুলা আমরা যে ধরনের আশা করে গেছিলাম, এত রিমোট এরিয়া, হয়তো কমিউনিটি ক্লিনিক গুলো ওভাবে হবে না ওরকম। কিন্তু না, এখানে হয়তো দেখা যাচ্ছে চারদিকে ঘের, আশপাশ যতটুকু দেখছি সব ঘের, মাঝখানে একটা দুইটা চারটা বাসা, তো একটার মধ্যে একটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। তো এটা দেখে খুব ভালো লাগার জিনিস যে আসলে এই জায়গাতে একটা কমিউনিটি ক্লিনিক আছে, এবং এত সুন্দর টাইলস করা, নিট অ্যান্ড ক্লিন, যেটা হচ্ছে আমরা
মানে যে কেউ রোগীরা স্বাস্থ্যসেবা নিতে যেতে ইচ্ছুক হতেই পারে। তো ওইটা শুধুমাত্র আসলে কি আমার মনে হয় যে ওরা অভ্যাসের কারণে আর যে কি হবে এই ধরনের বিষয়গুলো থেকে ওরা যায় না ওদের প্রবলেম গুলো নিয়ে। আহ, আচ্ছা, আর দুইটা জিনিস এখানে কানেক্টেড, যেহেতু আমরা চিলড্রেনদের নিয়ে কথা বলছি। চাইল্ড লেবার, চাইল্ড লেবার তো বাংলাদেশে হিউজ একটা প্রবলেম। এখন চাইল্ড লেবার এদিকেও, এদিকেও প্রচুর পরিমাণে চাইল্ড লেবার, মানে এদিকের মতো চাইল্ড লেবার মনে হয় অন্য কোথাও আমি খুব কম দেখছি। চাইল্ড লেবারটা এরকম ধরনের যে ওরা একটু বড় হতেই দেখা যায় ওরা ইয়ে করে ফেলতেছে, আম, আহ, যে কোনো কাজে নেমে যাচ্ছে। চিংড়ির ঘের খুব ইজি একটা জায়গা, হয়তো সে পানিতে নামবে না, বা হয়তো কিন্তু তার মাকে সাহায্য করার জন্য বা হচ্ছে এটা ওটা, মানে এই ধরনের বিষয়গুলো চলে আসে। এন্ড এই এই এরিয়াতে সবচেয়ে বেশি যেটা প্রভাব ফেলছে এটা হচ্ছে ভ্যান। তো মেইন কথা এখানের প্রধান ভেহিকেল হচ্ছে ভ্যান। তো এই ভ্যান দেখা যায় 12-14 বছর থেকে ভ্যান চালানো, মানে ভ্যান চালানো শুরু হয়ে যায় তখন থেকেই। তো এর আগে থেকেই ওর অন্য অন্য কাজে অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, একদম না যে পড়াশোনা করছে না, না পড়াশোনাও হয়তো চলতেছে, কিন্তু যখন আসলে চাইল্ড লেবারের বিষয়টা চলে আসে তখন পড়াশোনার ইয়েটা ওরকম থাকে না। তো এরকম অনেকের সাথে কথা হয়েছে, অনেক বাচ্চার সাথে কথা হয়েছে। তো ওদের ইয়ে থাকে, হ্যাঁ পড়াশোনা করছি, কিন্তু ওই যে এই চাইল্ড লেবারটার সাথে ওর এছাড়া আর ওর কোনো ওয়ে নাই, করতে হচ্ছে। আর এটা এটা তো চাইল্ড লেবার যেহেতু একটা ক্লাইমেট চেঞ্জের ইয়েটা বলবো এই জন্য, ক্লাইমেট চেঞ্জের সাথে কানেকশন চাইল্ড লেবারের কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে তো খুব সংকুচিত হয়ে আসছে এদিককার মানুষের জীবিকা। তো বাবা মা বাচ্চা যেভাবে যে পাচ্ছে ওরা ওভাবেই আসলে চেষ্টা করতেছে জীবিকা। আর চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজের চাইল্ড ম্যারেজের মানে খুব খুব বেশি ভাইটাল একটা এরিয়া মনে হচ্ছে আমার এই দিকটা। চাইল্ড ম্যারেজ তো আমি কয়দিন আগে প্রথম আলোতে একটা ইয়ে দেখলাম যে চাইল্ড ম্যারেজটা দিন দিন হচ্ছে উপকূলীয় এলাকায় চাইল্ড ম্যারেজটা বেড়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় চাইল্ড ম্যারেজটা বেড়ে যাচ্ছে মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। তো ক্লাইমেট চেঞ্জ কিভাবে ইফেক্ট করতেছে চাইল্ড ম্যারেজের, এটা ওখানে আসলে দেখা ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে। ওখানে একজন উন্নয়ন কর্মীর ইয়েটা ছিল এটা, যে চাইল্ড ম্যারেজ উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। উনি বেশ ফিল্ড লেভেলে কাজ করে ওটা বের করে নিয়ে আসছে আসলে চাইল্ড ম্যারেজটা কেন হচ্ছে। তো উনি যেটা দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে আহ, যেহেতু আহ, দুর্যোগ প্রবণ এরিয়া, তো এদিক সেদিক 19-20 হয়ে যায়। মেয়েরা সাধারণত ইয়ে থাকে, ভালনারেবল থাকে। তো অভিভাবক মনে করে যত দ্রুত বিয়ে দিয়ে দিই। তো চাইল্ড ম্যারেজের আসলে এখানে খুব হিউজ আকার চাইল্ড ম্যারেজ। আচ্ছা, প্রবলেম গুলো মোটামুটি মোটা দাগে আমরা এই ধরনের প্রবলেম গুলো আলোচনা, প্রবলেম গুলো বের করে নিয়ে আসছি। এন্ড এই মোটামুটি আলোচনা এন্ড এটার পাশাপাশি আমি আরেকটু জিনিস অ্যাড করতে চাচ্ছি। এটা আমার প্রজেক্টের খাতিরেই বের করে নিয়ে আসা, প্রজেক্টের খাতিরেই আমরা আসলে এই কাজগুলো করছি। এটা আমার মনে হলো যে আপনাদেরকে দেখাইলে ভালো হবে। আহ প্রথমত হচ্ছে আমরা প্রজেক্টটা শুরু করেছিলাম উইমেনদের রিপ্রোডাক্টিভ এইজের, চিলড্রেনদের হেলথ ইস্যুটা নিয়ে, যেটা ক্লাইমেট চেঞ্জের কারণে প্রভাবিত হচ্ছে। তো এখন যেটা দেখা যাচ্ছে আমরা এই এই ইস্যুটা সাথে, তো যেহেতু প্রবলেম গুলো বের করে নিয়ে আসছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রবলেমটা কিভাবে প্রশমন করা যায়। তো প্রশমনের ফার্স্ট স্টেপটা আমরা বিভিন্ন ভাবে অনেক ধরনের অনেক মানে প্রজেক্টের আকারে অনেক কিছুই হয়েছে। তো এর মধ্যে আমরা বেশ কিছু সুবিধা বেনিফিশিয়ারি লেভেলে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের কাছে হাইলাইটেড একটা উম, এই সুবিধাটা মনে হচ্ছে যে এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই। এটাই সবচেয়ে বেশি ভাইটাল ইস্যু যে আমরা এই জিনিসটা যদি করতে পারি তাহলে তাদেরকে হচ্ছে কিছুটা হলেও তাদের সাথে, তাদেরকে ক্লাইমেট চেঞ্জের থেকে দূরে রাখা যাবে, ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট থেকে দূরে রাখা যাবে। তো যেটা মনে হচ্ছে
এটা হচ্ছে আমরা তাদেরকে কিছু হেলথ এডুকেশন সেশন দিব। হেলথ এডুকেশন সেশন মিন্স হচ্ছে যেহেতু আমার উইমেনদের অ্যান্ড চিলড্রেনদের নিয়ে, তো ওই রিলেটেড আমরা কিছু উম, বের করে নিয়ে আসার চেষ্টা করছি যে আসলে ওদের প্রবলেমটা কোথায়, অ্যান্ড প্রবলেমটার সাথে কোন ব্যাপারে ওদেরকে নলেজ গ্যাদার করে দিলে ওরা হচ্ছে বুঝতে পারবে যে ওরা এই জিনিসটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে পারে। তো এইভাবে আমরা আসলে ভাবছি। তো এই জন্য হেলথ এডুকেশন সেশন গুলা ওইভাবে ওই মাত্রায়, এক একটা হেলথ এডুকেশন সেশন আসলে বেশ বড় বড় 8-9 পাতা করে সাজানো হয়েছে। আমরা মোটামুটি ইডিএম এর সহযোগিতায় আর ইএসডিও থেকে আমরা সবাই মোটামুটি ভালো একটা ইফোর্ট দিয়ে আহ, মোট মোট 10টার মতো সেশন রেডি করছি। তো এই সেশন গুলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ওদের অভ্যাস থেকে ওদেরকে বের করে নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে ওয়াটার কোয়ালিটি, কোয়ালিটি এনহ্যান্স। কোয়ালিটি এনহ্যান্স মিনস আমরা আয়রন অ্যান্ড লবণ, এই দুইটাকে ফোকাস করতেছি। তো এই দুইটা যেন ইয়ে ওরা এই দুইটাকে যেন প্রশমন করতে পারে, বা পুকুরের পানিটা যেটা লবণাক্ত ওটা যেন না খায়, ওরা যেন ব্লিচিং পাউডার ইউজ করে, ওরা যেন ফিটকিরি ইউজ করে। কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু অভ্যাসটাই আসলে মেইন ইস্যু এখানে, ওরা ওদের অভ্যাস হয়ে গেছে এই এই জায়গার পানি আমরা খাবো, খেতে খেতে অভ্যস্ত। তো ওরা আর এটা থেকে বের হবে না। তো আমরা এই সেশন গুলোতে ওইটাই চেষ্টা করছি যে আমরা কোয়ালিটিটা কিভাবে এনহ্যান্স করবে তারা। এই কোয়ালিটিটা এনহ্যান্সের যত ধরনের পদ্ধতি আছে, ক্লোরিন হোক, ফিটকিরি হোক, ব্লিচিং পাউডার হোক, মানে যেটা যার বা আমরা জানি রোদের রোদের মধ্যেও যদি পানি রাখা হয় তাও পানি থেকে জীবাণু ধ্বংস হয়। তো এই এইভাবে আমরা যত ধরনের পদ্ধতি আছে, এই এক একটা সেশনে আমরা চেষ্টা করছি সব ধরনের পদ্ধতি ইনক্লুড করার। তারপর কোয়ালিটি এনহ্যান্সের পাশাপাশি কোয়ান্টিটি এনহ্যান্সটা অবশ্যই, যেহেতু আমরা হ্যাঁ হয়তো পানি যার যতটুকু প্রয়োজন তাই অতটুকু খাচ্ছে, কিন্তু না আসলে ওরা মনে হচ্ছে অতটুকু প্রয়োজন, কিন্তু ওরা আসলে প্রয়োজনের তুলনায় কম পানি খাচ্ছে। তো কেন কম খাচ্ছে, সব ধরনের সবকিছু যাচাই বাছাই করে আমরা এই সেশনটাও রেডি করলাম, যেটার কোয়ান্টিটিটা আসলে কার কেমন হওয়া উচিত, পানি খাওয়া উচিত। এমনকি অনেক সময় আমরা এটাও সাজেস্ট করছি ওদেরকে যে হ্যাঁ আপনারা হচ্ছে ফুডের দিকে আপনাদের এক্সপেন্সটা একটু কমায় নিয়ে আসেন, আপনারা আরেক জার পানি বেশি কেনেন। তো মানে পানিটা কতটুকু ইম্পর্টেন্ট এটা বোঝানোর চেষ্টা করার জন্য আর কি। তারপর স্কিন প্রবলেম, যেটার দিকে হচ্ছে কনসার্ন ওরা খুব স্কিন প্রবলেম, কারণ একটা চুলকানি, একটা খোসপাসা, আহ, এগুলা যখন হয় তখন আসলে সবাই খুব মানে সমস্যার মধ্যে পড়ে যায়। কিন্তু আহ, ওরা হচ্ছে স্কিন প্রবলেমে যেটা ভাবতে থাকে যে হয়তো ওই যে ওই ওষুধটা লাগাবো বা কিছু একটা দোকান থেকে টাকা একটা কিছু কিনে নিয়ে আসে লাগাই দিব হয়ে যাবে। কিন্তু আমরা এখানে আসার পরে আমিও অনেক কিছু জানতাম না। আমি যেরকম স্কিন প্রবলেমের সাথে মানে স্কিন প্রবলেম রিলেটেড এতগুলো প্রবলেম আছে, এন্ড এই প্রবলেম গুলা থেকে এইভাবে বের হয়ে আসা যায়, বা এই ওষুধটা এই প্রবলেমে কাজে লাগে, তো এই জিনিসগুলা হয়তো ওদেরকে আমরা এত বোঝাতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব যে রোগগুলা খুব বেশি ইফেক্টেড এখানে, যে মানুষগুলো যেই রোগগুলাতে বেশি ইফেক্টেড, আমরা চেষ্টা করছি যে এই স্কিন প্রবলেম গুলাকে ফোকাস করে এই রিলেটেড যে ওষুধগুলো বা যেভাবে ওরা এগুলো থেকে রেহাই পেতে পারে। এটা আসলে যে পানির সাথে রিলেটেড, যে কোয়ালিটিফুল পানি যখন ইউজ করবে তখন ওরা খুব সুন্দর স্কিনটা মেনটেন করতে পারবে আসলে। আহ, ওই পারপাসেই এটা থেকে স্কিন প্রবলেম গুলা ওরা কিভাবে বের হয়ে আসবে এভাবে তো, চেষ্টা করা হচ্ছে এই সেশনে। আহ মেনস্ট্রুয়াল হেলথ অনেক ভাইটাল একটা ইস্যু, যেহেতু প্রথমত হচ্ছে লিউকোরিয়া মানে সাদা স্রাবে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এটা এত হিউজ আকারে প্রবলেমটা। আচ্ছা, সাদা স্রাবের সাথে আমি আরেকটা অ্যাড করি, জরায়ুর যে ক্যান্সার, এটা বলতে ভুলে গেছিলাম। জরায়ুর ক্যান্সারের যে প্রবণতা এটা কিন্তু এদিকে প্রচুর। তো এদিকে প্রচুর এরকম যে ওরা হয়তো একটা বেবি হয়েছে, একটা বেবি হওয়ার পরে ওর হয়তো জরায়ুটা কেটে ফেলতে হয়েছে, যে কোন একটা রিস্কে আছে।
তো ওই যে ভায়া টেস্টের মাধ্যমে খুব সহজে উপজেলা হেলথ কমপ্লেক্সে খুব সহজে এটা ভায়া টেস্টের মাধ্যমে ফ্রিতে শনাক্ত করা হয়। এন্ড হ্যাঁ, ট্রিটমেন্ট মানে অপারেশনের ক্ষেত্রে কিছু কষ্ট আছে, কিন্তু এছাড়া যদি ওরা যদি যায় প্রাথমিক পর্যায়ে যায়, খুব সহজে কিন্তু এখানে বিনামূল্যে ওরা চিকিৎসা পায়, কিন্তু এগুলা ওরা জানে না। তো যে কারণে হচ্ছে এটা তো মেনস্ট্রুয়াল হেলথের সাথে কানেক্টেড। তো এই জন্য যেটা হয়, মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে একটু হিউজ আকারের আমাদের কাজ আছে। তো আমরা এই সেশনটা অনেক বড়। তো এই যত ধরনের সমস্যা আছে, সামাজিক ইস্যুগুলা থেকে শুরু করে যে হ্যাঁ এই সময় এটা করা যাবে না, ওটা করা যাবে, এটা খাওয়া যাবে না, না পুষ্টিকর খাবার খেতে যে হবে এই সময়ও একটু আমার ভালো খাবার খাওয়া উচিত মেয়েদের। তো এই বিষয়গুলা ফোকাস করলাম, এখানে ফোকাস করা হয়েছে। পাশাপাশি মেনস্ট্রুয়াল হেলথটাকে যেমন স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে পারলে খুব ভালো, কাপড়টা ইউজ করবে কিভাবে ইউজ করবে, সব ধরনের এখানে সব ধরনের আলোচনা করা হয়েছে। মানে মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে ওদের থেকেই আমরা মূলত প্রবলেম গুলা বের করে নিয়ে আসছি, যে হ্যাঁ আসলে এত ধরনের সমস্যা। তো এটাকে কেন্দ্র করে আমরা পুরা এই সেশনটা সাজানো হয়েছে। আর নেক্সট হচ্ছে হিটওয়েভ। হিটওয়েভ নিয়ে অনেক কম কথা বলা হয়েছে, যেহেতু ওয়াটারের বিষয়টা অনেক হিউজ চলে আসে জায়গায়। তো হিটওয়েভটা মেইনলি আমরা হিটওয়েভ আসলে কি বুঝি, যে তাপ প্রবাহ, তীব্র তাপ প্রবাহ। তা আমার আমার দক্ষিণবঙ্গের এক্সপিরিয়েন্স তো প্রথম। তো আসার পরে এই ফিল্ডটা আসলে আমি আমার পড়াশোনা রাজশাহীতে, তো অনেকদিন সেই কারণে রাজশাহীতে থাকা হয়েছে। তো এই জন্য আমি ওখানের গরমে সহ্য করতে পারতাম না, মানে আস্তে আস্তে মিটিগেট হয়ে গেছে, কিন্তু আহ, আহ, ওই ওই গরমটাই নিতে পারতাম না। তো এখানে আসার পরে আসলে ওইটাই কিছু লাগতো না, মনে হতো এখানেই আসলে এত গরম। তো এখানে যে গরমের একটা ইফেক্ট, এই গরমটা আমরা সাধারণত জানি যে এই যে লবণ পানির সাথে এই গরমটার একটা ইফেক্ট আছে, মানে কানেকশন আছে। তো যে কারণে দেখা যায় হিট ওয়েভের প্রবণতা খুব। আর হিট ওয়েভের সাথে সাথে হিট স্ট্রোক, যেটা এখানকার না, সব জায়গার মানুষেরই হিট স্ট্রোক সম্পর্কে আইডিয়া দিনে দিনে হচ্ছে, আগে ছিল না আমাদের এই আইডিয়াটা। তো এখন আমরা যেহেতু এখানে হিট ওয়েভ প্রবণ এরিয়া, তো আমরা চেষ্টা করছি এখানে যেন হিট স্ট্রোকেরও একটা সেশন করা যায়। তো হিট ওয়েভ নিয়ে যখন আলোচনা, তো হিট ওয়েভের সাথে আমরা এখানে হিট স্ট্রোকটাও আলোচনা করে ফেলবো। অ্যান্ড হিট ওয়েভটা এখানে হিউমিডিটি অনেক বেশি থাকে, যেমন ভ্যাপসা গরম যেটা, এই ভ্যাপসা গরমটা ফিল হয় সব সময়, মানে অল দ্য টাইম। মানে যখন যখন খুব ফুরফুরে একটা গরম, হয়তো আমি বাসায় ফোন দিলে টের পাই, কিন্তু এখানে দেখি যে না, আসলে এখানে ভ্যাপসা গরম। তো এই ধরনের বেশ কিছু সমস্যা নিয়ে হিট ওয়েভে আলোচনা করা হয়েছে। আর হিট ওয়েভের আরেকটা ইস্যু হচ্ছে হিট স্ট্রোক। যেহেতু হিট স্ট্রোকের এখন গরম বাড়তেছে দিন দিন, হিট স্ট্রোকের প্রবণতা বাড়তেছে। তো হিট স্ট্রোকে ওরা কি কি করতে পারে, হিট স্ট্রোক আসলে কেন হয়, স্ট্রোকটা হিট স্ট্রোকটা কেন হয়, হিট স্ট্রোক থেকে ওরা কিভাবে বের হয়ে আসতে পারে। হিট স্ট্রোক তো আর ঠাস করে হিট স্ট্রোক হয়ে যায় না, মানে হঠাৎ করেই। তো হিট স্ট্রোকটা যেভাবে হয় ওটা হচ্ছে আস্তে আস্তে বোঝা যায়। তো ওই ধরনের যে পুরা প্রসেসটা, ওটা ওদেরকে একদম মানে বুঝায় দেওয়ার জন্য এই সেশনটা রেডি করা হয়েছে। অলরেডি আমরা এই সেশনটা বেশ কয়েকটা জায়গায় এই সেশনটা আলোচনা করা হয়েছে, মানে বেনিফিশিয়ারিদের সাথে। তো এখানে একটা ভালো একটা আমরা সাড়া পেয়েছি। উম, আচ্ছা, আরো কয়েকটা সেশন আছে আমাদের, আরো পাঁচটার মতো। ডেঙ্গু, যদিও বললাম যে ডেঙ্গুটা এখানে এতটা ইস্যু না, কিন্তু ডেঙ্গুর প্রবণতা বাড়তেছে। এই কারণে আমরা চেষ্টা করতেছি যে ডেঙ্গুটাকে এখানে একটা ওদেরকে ডেঙ্গুর একটা সচেতনতা যেন ওরা তৈরি করতে নিতে পারে, এই এই চেষ্টা করতেছি। ডেঙ্গুর সেশনে যেভাবে আমরা সাধারণত পাই, যে পানি জমা যাবে না, তারপর হচ্ছে পানি জমতে দেওয়া যাবে না, এডিস মশা থেকে ডেঙ্গু হয় বা এই ধরনের সিমটম। তো এই ধরনের সবকিছুই ডেঙ্গুর এটা আলোচনা করা হয়েছে। হেলথ প্রবলেম ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির হেলথ প্রবলেম গুলা মানে এটা হিউজ আকারে আমাদের আলোচনা আছে। কি হয়, কি ধরনের প্রবলেম হয়,
যেহেতু আমরা অনেক ধরনের বেনিফিশিয়ারিদের সাথে কথা হয়েছে, তো সব ধরনের বেনিফিশিয়ারিদের সাথে কথা বলে আমরা একটা মোটা দাগে যে প্রবলেম গুলো আসলে হয় ওই প্রবলেম গুলো নিয়ে, মূলত ওই প্রবলেম গুলোতে ফোকাস করে কাজ করছি এখানে। এই হেলথ প্রবলেম, প্রেগনেন্সি রিলেটেড যে প্রবলেম গুলো হয়, সাধারণত প্রেগনেন্সিতে যে সমস্যাগুলো হয় এগুলো বাদ দিয়ে যে প্রবলেম গুলা ক্লাইমেটের সাথে এখানের মানুষজন ফিল করতেছে, এই প্রবলেম গুলোতে একটু বেশি ফোকাস করা হয়েছে। তো এই এটার পরে যেটা হচ্ছে যে এখানে আহ, সামাজিক অনেক কিছু চলে আসছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা এই সময়ে এটা করা উচিত না। তো এই বিষয়গুলোতে আমরা ফোকাস করছি এবং ওদের বিশ্বাসের জায়গায় আঘাত না করে যেভাবে ওদের মতো করে আমরা এই জিনিসগুলোকে কভার দেওয়ার চেষ্টা করছি। এখানে খুবই শর্ট ফর্ম জাস্ট নামগুলো দেওয়া, আহ, পুরা সেশনটা আসলে দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু আসলে হিউজ একটা কাজ এটা, সেশন গুলো আসলে। আচ্ছা, তারপর হচ্ছে ফুড ফর প্রেগন্যান্ট ওমেন। তো এই এই সেশনটা নিয়ে একটু মানে আগে ভাবা হয় না, এই সেশনটা পরে আসছে আসলে প্রেগনেন্ট ওমেনরা আসলে কি খাবে। তো প্রেগনেন্ট ওমেনরা কি খাবে এখানে যদি আমি আলোচনা করতে যাই ওরা হাসবে যে আসলে প্রেগনেন্ট ওমেনরা কি খাবে, যা খাই তাই খাবে এরকম বিষয়। তো এরকম না আসলে। তো আমরা আসলে আসলেই কি খাইতে হবে, আসলেই ওর জন্য কোনটা, একটা প্রেগনেন্ট মহিলার জন্য কোনটা নিউট্রিশন, কোন খাবারটা আসলে ওর খাওয়া উচিত, ডেইলি খাবার রুটিনটা কেমন হওয়া উচিত, তো এই ধরনের আলোচনা এখানে করা হয়েছে। তারপর কিছু ফুডে নিষেধাজ্ঞা থাকে। তো উম, আহ, সব সব সংস্কারই কুসংস্কার না। তো এই চিন্তা থেকে আমরা আসলে এখানে ইয়ে করছি যে আসলে অনেক কিছু আমরা গ্রামে প্রেগনেন্ট উমেনদের যে অনেক কিছু খেতে দেয় না, অনেক কিছু আসলে আহ সত্যি সত্যি ইফেক্ট করে, এজন্যই খেতে দেয় না। তো যাই হোক, ওই জায়গা থেকেও অনেক কিছু, অনেক নিষেধাজ্ঞা ওদের উপর তৈরি হয়ে যায়। তো ওই জায়গাগুলো আমরা বের করার চেষ্টা করছি। সবকিছু মিলায়ে প্রেগনেন্ট ওমেনদের জন্য একটা ফুড ফুড চার্ট বা হচ্ছে একটা ওদের সারাদিনের একটা ফুড প্লেটটা কেমন হতে পারে, এই ধরনের একটা আলোচনা ফুড প্রেগনেন্ট উইমেনদের জন্য করা হয়েছে এই সেশনটাতে। আর হাউ টু অ্যাভয়েড বেবিস অ্যান্ড চিলড্রেন ড্রাউনিং, এটা মূলত যেহেতু এখানে প্রচুর পুকুর ঘের, এখানে আরেকটা জিনিস আমার খুবই ভালো লাগছে এক্সপেন্সে, যে এখানে সবাই দলে দলে নারী পুরুষ নির্বিশেষে সবাই হচ্ছে পুকুরে গোসল করতে যায়, যেহেতু পানির ক্রাইসিস। তো আর পুকুরের পানিটা হচ্ছে আগে মিষ্টি ছিল, এখন আস্তে আস্তে নোনা হচ্ছে, এরকম একটা বিষয়। তো পুকুরের পানির ওই গোসলের অভ্যাসটা এখন আছে, আর এছাড়া আসলে ওয়েও নাই এদের, পুকুরের পানি ইউজ করতে হয়। তো তখন দেখা যায় যে মহিলাদের সাথে বাচ্চারা যায়, খুব স্বাভাবিক। অ্যান্ড বাচ্চাদের ডুবে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। তো খুব ছোট থাকতে এখানে তো সবাই বাচ্চারা সবাই মোটামুটি সাঁতার পারে, কিন্তু দু একজন এরকম মাঝে মধ্যে হয় যে হয়তো সে এখনো সাঁতার শেখে নাই। তো ওই জায়গায় দেখা যায় যে রেটটা যদিও কম, তবুও আমরা হচ্ছে বেশ কিছু চিলড্রেন ডুবে যাওয়ার ঘটনা এখানে শুনতে পাইছি। তো এই কারণে এটার একটা যেন সচেতনতা তৈরি হয়, এই জন্য আমরা বেবিসদের আর চিলড্রেনদের যেন ওরা সেভ করে রাখে, কিভাবে কি করবে আহ এই ধরনের একটা আলোচনায় এই সেশনটা করলাম। আর নেক্সট যেটা, এই বিষয়টা নিয়ে আসলে আমরা যারা মোটামুটি প্রিভিলেজড তারাও কথা বলি না। আর এই জায়গায় তো আসলে কথা বলা অনেক মানে অন্যরকমই বিষয়টা, যে আসলে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ বলতে আসলে এইখানে যেটা বোঝানো হয়েছে, মেন্টাল হেলথ বলতে আহ গর্ভবতীদের মেন্টাল হেলথ, গর্ভবতী অবস্থায় অ্যান্ড গর্ভাবস্থার পরে স্বাভাবিক আমরা তো এগুলা সম্পর্কে পরিচিত, যে মেন্টাল হেলথ গুলা, মেন্টাল হেলথ আসলে কত ভাবে সাফার করে একটা উইমেন যখন সে প্রেগনেন্ট থাকে অ্যান্ড যখন সে অলরেডি মা হয়ে যায়, দুই সময়ই পরিবার সমাজ সব দিক থেকেই নানা, আর মুড সুইং হয় বা এই ধরনের যে অনেক ধরনের বিষয় চলে আসে। তো এই বিষয়গুলো তো আসলে এরা আমরাই হয়তো নতুন জানছি অনেকে, কিন্তু এদের কাছে তো এগুলো হাসির বিষয়, যে কি আবার বাচ্চা হবে, বাচ্চা জন্ম দিবে, শেষ, এটার মধ্যে আবার মেন্টাল হেলথ বা মানসিক ভাবে ভালো থাকার এই ধরনের বিষয়গুলো। তো আমরা যেহেতু পরিবার সমাজ সবকিছু নিয়ে পাশাপাশি থাকতে হচ্ছে, আর পরিবারের বিভিন্ন ইয়ে থাকে, আর ওই সময়টা বা
ভালনারেবল একটা অবস্থা মহিলার। তো ওই সময়ে পরিবার থেকে কেমন সাপোর্ট দেওয়া উচিত, সমাজের আর 10টা মানুষের কিভাবে সাপোর্ট দেওয়া উচিত, আর ওই উইমেনটা কিভাবে নিজেকে শক্ত রাখতে পারে, এই ধরনের আলোচনায় আমরা এই এডুকেশন সেশনটা পুরাটা সাজাইছি। তো এই তো মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা এটাই ছিল। আমার মনে হচ্ছে এটা সংক্ষিপ্ত না, অনেকক্ষণই কথা বললাম। আহ তো সবাইকে ধন্যবাদ। তোমার স্লাইডটা খুব একটা ভালো হয় নাই যদিও, কিন্তু আসলে খুব অল্প সময়ের মধ্যে আমি এর থেকে ভালো আর পারি নাই। তো থ্যাংক ইউ সবাইকে। নোমান।